আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন নানা জেলা থেকে। শুরুতেই আমাদের সাথে রয়েছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এম এ মামুন, এবং একই সাথে রয়েছেন জামালপুর থেকে আনসারি সুমন এবং যশোর থেকে এস এম ফরহাদ। আমাদের তিন সহকর্মী তিন জায়গা থেকে রয়েছেন। যেহেতু চুয়াডাঙ্গায় সবসময় তাপমাত্রা বেশি থাকছে, সকালটি চুয়াডাঙ্গা থেকেই শুরু করতে চাই। মামুন, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। গতকালও আমরা দেখলাম চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা দেশের। আজকে আমি একটি খবর দেখছিলাম কোনো একটি পত্রিকায় যে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কেন বেশি, এটি আলোচনায় এসছে। আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই যে প্রতি বছর আমরা চুয়াডাঙ্গাতে কেন তাপমাত্রা বেশি দেখতে পাই। আমরা যেটা বলি যে আসলে গাছপালা কমে গেছে, সেটির একটি প্রভাব পড়ছে, জলাধার কমে গেছে, তার একটি প্রভাব রয়েছে, কিন্তু রাজধানী বা অন্যান্য বড় শহরগুলোর তুলনায় চুয়াডাঙ্গাতে সবুজের পরিমাণ বেশি, তারপরেও কেন সর্বোচ্চ তাপমাত্রা? মামুন। ফারহানা, শুভ সকাল আপনাকে। আসলে আজকে মেয়ে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দিবস অনেকের ছুটি আছে, কিন্তু রৌদ্রের ছুটি নেই এবং তাপদাহের কোনো ছুটি নেই। আমরা সকাল থেকেই তার আক্রমণে আক্রান্ত হচ্ছি। আসলে আমাদের এখানে যে ইতিহাস বলছে, আমাদের যে আজকে থেকে প্রায় 28 বছর আগেও কিন্তু এই তাপমাত্রা 43.5 হয়েছিল, যেটা খুবই মানে দুঃখজনক। 1995 সালে সেখানেও এই তাপমাত্রা উঠেছিল এত, এবং এই তাপমাত্রা পর্যায়ক্রমে কিন্তু বাড়ছেই। এবং গতকালকে যেটা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা আমরা মনে করি যে প্রায় 44 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। তো এই অবস্থায় আমাদের যে মানে বর্তমান পরিবেশ নিয়ে যে কাজ করছে যারা পরিবেশবিদরা, তারাই বলতে পারে যে আমরা কেন এই যুগের পর যুগ ধরে চুয়াডাঙ্গাবাসী বা উত্তর অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এই হিট ওয়ের ভিতরে থাকছি, কেন এই তাপদাহের ভিতরে থাকছি। কিন্তু অনেকেই বলছে যে ভারতের মধ্যপ্রদেশের যে লু হাওয়া এই পথ দিয়েই বাংলাদেশে ঢোকে, সেই বিষয়ে কি আপনার আসলে কোনো ধারণা আছে? এই বিষয়টা আপনাকে বলি যে বিষয়গুলো সাধারণত পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের যে তথ্যপাত্র বা সবগুলো মিলিয়ে যে বিষয়টা আমি এতদূর ধারণ করতে পেরেছি, সেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সেটা আমরা কিন্তু একটা বলয়ের ভিতরে আছি, যেটা বিশাল এলাকা জুড়ে সমভূমি। আর এই সমভূমির ভিতরে কয়েকটা নদী, গঙ্গা আমাদের মাথা ভাঙা, এবং ভৈরব আছে। তো এই অঞ্চলটা জানেন যে আপনি, কালকে কিন্তু ভারতে 46 ডিগ্রি পর্যন্ত হয়েছে। এটা আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য, 46 ডিগ্রি, যা ওদেরও এটা তাপমাত্রা মানে এটা তার মানে মানচিত্রের বিষয় না, এটা তো পৃথিবীর একটা এলাকার বিষয়। তো এই অঞ্চলটা বিশেষ করে ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই অঞ্চল, 24 পরগনা থেকে শুরু করে বিহার অঞ্চল এবং মুর্শিদাবাদ এবং আমাদের এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, এটা প্রচুর পরিমাণে সমভূমি। সমভূমিতে যে জলাধার ছিল, যে গাছপালা ছিল, সেগুলো কিন্তু ধ্বংস হয়েছে। এটা ফিরে ফিরে কিন্তু এই কথাটা আসছে। আবার আমি গতকালকে যেটা বিশেষজ্ঞদের কাছে শুনলাম, সেটা হচ্ছে তিনারা বলতে চাচ্ছেন এই বঙ্গোপসাগরের জলবায়ু কমে গেছে, কিন্তু আবার বলা হচ্ছে অনেক সময় যে জলবায়ু বৃদ্ধির কারণে তাপ প্রবাহ বৃদ্ধি পেতে পারে। তা আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে বাঁচতে হলে যেটা আমাদের জলের যে ধারাবাহিকতা, যে নদীকে শাসন করা হচ্ছে যেভাবে, সেই নদীর প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। নদী আমরা নষ্ট করে ফেলেছি। যেমন ভারতে ফারাক্কার বাঁধ,
সেই বাঁধের কারণে বা আমাদের অনেক নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে। আমরা যেগুলো যে স্বাভাবিক ধারায় আমাদের পানি চলে যাওয়ার কথা, সে যেমন আপনার মাথা ভাঙার কথাই বলি, যেটা মাথা ভাঙা জলাঙ্গির কাছে যে বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে মাথা ভাঙার স্রোত ধারা যেটা ছিল একসময় প্রমত্তা মাথা ভাঙা নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। আপনার ভৈরবের অবস্থা কথাই যদি আমরা বলি মামুন, প্রকৃতিকে শাসন, সেটা জলাধার হোক কিংবা সবুজের ওপর অত্যাচার বাড়ানো হোক, যাই বলি না কেন, যেমন আজকে আমরা দেখছিলাম যে বগুড়ায় সম্ভবত একটি জায়গায় আবারও গাছ কাটা হচ্ছে। আমাদের সাথে অন্য সহকর্মীরা রয়েছেন, তাদের কাছেও যেতে চাই, যশোরে যেতে চাই। এস এম ফরহাদ, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। এই জেলাগুলোতে সব বরাবরই আসলে তীব্র গরম থাকে, আমরা দেখেছি। আজ যশোরের তাপমাত্রা কেমন শুরুতে সেটি জানতে চাই। এবং মে দিবসে আমাদের নজর একদিনের জন্য হলেও শ্রমজীবী মানুষের উপর থাকে। আমরা গণমাধ্যম চেষ্টা করি তাদের কথা তুলে আনার। আমরা দেখছি এবারের গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে, আর্থিকভাবে সেটি সেই শ্রমজীবী মানুষ। আজকের দিনটিতে তার কথা আপনার কাছ থেকে শুনতে চাই। একটু কি অবস্থায় রয়েছেন সেই শ্রমজীবী মানুষ এবং এই গরমে তাদের ক্লান্তিকর জীবন আর কতটা কষ্টদায়ক হয়ে উঠেছে? ফারহানা, শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আজ মহান মে দিবস। এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে যশোরে টানা প্রায় 20 দিন তীব্র তাপদাহ। অর্থাৎ গতকাল কিন্তু যশোরে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সেটা 43.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বিগত 40 বছরের ভিতরে কিন্তু গতকালকেই যশোরের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ এই যে তাপমাত্রা এবং আজকে মহান মে দিবস, আপনি জানেন যে এই যে মে দিবসের যশোরের সবচেয়ে বড় যে শ্রমিক সংগঠন রয়েছে, সেই শ্রমিক সংগঠন কিন্তু রয়েছে কিন্তু যশোর, অর্থাৎ গাড়ি সেক্টরে যদি কথা বলি, অর্থাৎ আমি যারা গাড়ি শ্রমিক আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এবং কাজ করার সুযোগ হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, অর্থাৎ যে তাদের নিয়োগপত্র এবং বেতনের চুক্তিপত্র তারা আজও কিন্তু হয় নাই। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন, যারা শ্রমিক আছেন তারা আন্দোলন করছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু দফায় দফায় তারা অবরোধ করছেন, গাড়ি চালানো বিরত রাখছেন। তারপরেও কিন্তু আজও পর্যন্ত যে মালিক পক্ষ তাদের শ্রমিকদের যে নিয়োগপত্র বিষয়টা, সেটা কিন্তু আজও পর্যন্ত দেয়নি। এবং তাদের যে বেতনটা আসলে সেটা খুবই কম। অর্থাৎ তারা যেটা বলছেন যে তাদের যে মূলত বেতন সেটা 300 টাকা বা 350 টাকা। এই আজকের আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে এই তীব্র গরম, রোদ এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, এর প্রভাব সবচেয়ে বেশি কম আয়ের মানুষ, অর্থাৎ দিনমজুর যারা রয়েছেন তাদের উপর সবচেয়ে বেশি প্রভাবটা পড়েছে। সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা এই মানুষগুলোর জন্য কি নেওয়া হয়েছে বা নেওয়ার প্রস্তুতি, নেওয়ার চিন্তা করছেন কি? যেমন চুয়াডাঙ্গাতে গতকাল আমরা মামুনের সাথে কথা বলছিলাম, মামুন বলছিলেন যে একটি আর্জি অন্তত দুর্যোগ ব্যবস্থাপনায় পাঠিয়েছিলেন ডিসি অফিস। যশোরে সেরকম কোনো পদক্ষেপের কথা কি শুনেছেন? টানা তীব্রদায় সবচেয়ে বেশি বিপাকে পরে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা, এবং নিম্ন আয়ের মানুষ যারা বিশেষ করে রিক্সা, ভ্যান, ইজি বাইক যারা চালান এবং যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বেশি বিপাকে এবং তারা কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছে। এবং যদি তারা 1 ঘন্টা কাজ করে তাদের কিন্তু আরো 30 মিনিট কিন্তু তাদের বিশ্রাম নিতে হচ্ছে এবং অনেকেই অসুস্থ হসপিটালে ভর্তি হচ্ছে। এটা আমরা চোখের সামনে অনেকেই দেখেছি। তো এই যে নিম্ন আয়ের যারা মানুষ আছে, সরকারিভাবে কিন্তু এখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা দেখেছি যে এর আগে যে দুর্যোগগুলো হয়, দুর্যোগগুলোতে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে চাউল এবং নগদ অর্থ বিতরণ করা হয় নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে। সরকারিভাবে কিন্তু এখনো কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তবে আমরা বেসরকারি উদ্যোগ আমরা দেখেছি যে যশোরে, বিশেষ করে যশোরের বিভিন্ন মূল সড়কের জায়গা আমাদের কাছে বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণ করতে। এবং আজকে একটি ব্যতিক্রম অনুষ্ঠান রয়েছে রামকৃষ্ণ আশ্রম মন্দিরে। সেখানে কিন্তু যারা একদম হতদরিদ্র, যাদের ঘরে ফ্যান নাই, অর্থাৎ সিলিং ফ্যান নাই, তাদের কিন্তু আজকে ফ্যান বিতরণ করা হবে। এটা শুধুমাত্র বেসরকারি উদ্যোগে দেখেছি, কিন্তু সরকারি উদ্যোগে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সহযোগিতা দিতে দেখি নাই। অনেক ধন্যবাদ মামুন, আপনি রয়েছেন আমাদের সাথে। সংবাদ সংযোগে নিশ্চয়ই আবারও কথা হবে। এবারে একটু যেতে চাই ফরহাদের পর আনসারি সুমনের কাছে যেতে চাই। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী।
সুমন, তুলনামূলক জামালপুর হচ্ছে তুলনামূলক একটু কম তাপ থাকে। আমরা এই মুহূর্তে যে তাপদাহর ভেতর দিয়ে যাচ্ছি, তারপরেও জানতে চাই যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। তার আগে আপনাকে একটু স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের আজকে সকালের আয়োজনে। শুভ সকাল সুমন। সেটাই জানতে চাই, সকাল কেমন শুরু হয়েছে জামালপুরে? শুভ সকাল। জামালপুরের তাপমাত্রা গত 15 দিনে সহনীয় যে পর্যায় সেটি ছাড়িয়ে গিয়েছে এবং গতকাল জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের যে আবহাওয়া পরিমাপক আছে সেটিতে জামালপুরের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি রেকর্ড হয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, সারা দেশের তুলনায় জামালপুরের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল গত কয়েক বছর, আর কিন্তু এইবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এবং এখানকার যে খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে যারা দিনমজুরে কাজ করেন, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। আবহাওয়ার যে তাপের যে গতি, তাপের যে প্রতিক্রিয়া, সেটি আমরা হাসপাতালের দিকে লক্ষ্য করলে জানতে পারছি, বুঝতে পারছি। কারণ প্রতিদিন জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রায় 1012 থেকে 1500 মানুষ প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে 40-44 সিটের অনুকূলে 200 থেকে 250 মানুষ ভর্তি থাকছেন। এবং স্থানীয় অধিবাসী বা শ্রমজীবীরা যেটি বলছেন যে এত তাপমাত্রা জামালপুরে এর আগে কেউ কখনো দেখেনি এবং এই তাপমাত্রার কারণে স্বাভাবিক জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি খেটে খাওয়া মানুষদের সমস্যা হচ্ছে এবং শিশুরা এবং বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আপনি যদি একটু জানবেন যে গতকাল জামালপুরে হিস্ট্রোকে একজন কৃষক এবং একজন চা দোকানি মারা গেছেন এবং আরো বহু মানুষ নানাভাবে আক্রান্ত হচ্ছেন নানা রকম রোগে। এবং জামালপুরের যারা পরিবেশ কর্মী আছে, যারা সচেতন মানুষ আছে, তারা যেটি বলছেন যে এই যে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক এবং জামালপুর টাঙ্গাইল মহাসড়ক সহ জামালপুরে অনেক সড়ক উন্নয়নের কাজ হয়েছিল, সেই সময় জামালপুরের শত শত বছরের পুরনো হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছিল এবং জামালপুরে বেশিরভাগ পুকুর ভরাট করা হয়েছে, খালগুলো ভরাট হয়ে গিয়েছে এবং নদীটি ভরাট হয়ে গিয়েছে। এই কারণে মূলত জামালপুরের তাপমাত্রা গত কয়েক বছরের তুলনায় এবার বেশি বৃদ্ধি পেয়েছে এবং যেভাবে খালবিল নদীনালা ভরাট প্রক্রিয়া চলমান রয়েছে, তাতে আগামীতে জামালপুরের তাপমাত্রা আরো অসহনীয় পর্যায়ে পৌঁছবে। সাধারণ মানুষের যে প্রত্যাশা যে গাছ লাগানোর পাশাপাশি এই নদীনালা খালবিলগুলো দখলমুক্ত এবং খননের মাধ্যমে জামালপুরের পরিবেশকে যেন শান্ত করা হয়। অনেক ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের 3 সহকর্মী এম মামুন, আনসারি সুমন এবং SM ফরহাদ চুয়াডাঙ্গা, জামালপুর এবং যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে।